তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি সুক্স দর্শনী মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে এটা হচ্ছে একটা মিস্ট্রি অ্যাডভেঞ্চার মুভি। এইটা দেখার পরে আপনার মাথা পুরোপুরি হ্যাং হয়ে যাবে। মুভির শুরু থেকেই আপনার মনের মধ্যে হয়তো কোয়েশ্চেন আসতে পারে যে আসলে এটা কি দেখছে, এটা হচ্ছেটা কি। কিন্তু একটার পর একটা টুইস্ট যখন আপনার সামনে আসতে শুরু করবে, তখন আমি ওয়াদা করতে পারি আপনার মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিবে। সো বুঝতেই পারছেন ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি প্রিয়া দর্শনী নামের একটা মেয়েকে। আসলে এই মেয়েটা তার ফ্রেন্ডদের সাথে মিলে এখানে একটা ফেক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানানোর ট্রাই করছিল, যাতে করে এইটা শো করে যে কোনো একটা কোম্পানিতে গিয়ে তারা চাকরি নিতে পারে। আসলে তারা দুজন এখন একটা কফি শপে বসে গল্পগুজব করছিল আর এই কাজগুলো করছিল। তবে তখনই হঠাৎ করে বাইরে থেকে একটা শব্দ আসে, আর যখনই সে বাইরে গিয়ে চেক করে, তখন সে দেখতে পারে কেউ একজন তার গাড়িটাকে মেরে দিয়ে চলে গিয়েছে। তার গাড়ির মধ্যে বিশাল বড় একটা দাগ হয়ে গিয়েছিল। তাছাড়া এখানে তার হেডলাইটটাও ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি প্রিয়ার হাজব্যান্ড অ্যান্থনিকে। আসলে অ্যান্থনি ছোটোখাটো একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতো, আর তাদের দুজনের একটা মেয়েও আছে। ঘরের মধ্যে যখনই অ্যান্থনি ছোটোখাটো কোনো ভুল করতো, তখন হুট করেই প্রিয়া সেগুলো ধরে ফেলতো। মানে এখান থেকে আমরা বুঝতে পারি প্রিয়ার ব্রেন হচ্ছে খুবই শার্প। সো এই জন্য তার হাজব্যান্ড কোনোভাবেই তার সঙ্গে চালাকি করে পেরে ওঠে না। তো এরপরে পরদিন সকালবেলা প্রিয়া চলে আসে একটা অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য। তবে সেখানে সে পেয়ে যায় তার কলোনির একজন নেইবার স্টেফানিকে। আসলে স্টেফানিও এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিল। আর ইন্টারভিউ শেষ করে তারা দুজন আবারও তাদের কলোনিতে ব্যাক করে। আমরা জানতে পারি স্টেফানি হচ্ছে একজন সিঙ্গেল মাদার, মানে তার কয়েক মাস আগেই ডিভোর্স হয়ে গেছে। কিন্তু বর্তমানে সে তার বাচ্চাদেরকে নিয়ে এখানে খুবই সুন্দরভাবে লাইফ লিড করছিল। আসলে এখানে আরেকটা ব্যাপার আমরা জানতে পারি যে এই কলোনির সমস্ত মহিলারা মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ মেনটেন করে, যেই গ্রুপের মধ্যে তারা যেই কোনো ফ্যামিলি সম্পর্কে কোনো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে সেই গ্রুপের মধ্যে শেয়ার করে দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে তারা বিভিন্ন রকম করে ইনভেস্টিগেশন অথবা বিভিন্ন রকম করে মজা করে। তো এর কয়েকদিন পরে এই কলোনিতে একটা রুম নিয়ে ম্যানুয়াল নামের একটা ছেলে তার মা গ্রেসিকে নিয়ে চলে আসে। আসলে তারা এখন থেকে এই কলোনিতেই থাকবে। আর যখন এই নতুন ফ্যামিলির খবর পেয়ে যায়, তখন একটা আন্টি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ফ্যামিলি সম্পর্কে জানিয়ে দেয়, কারণ যেহেতু নতুন ফ্যামিলি এই কলোনিতে এন্টার নিয়েছে। আসলে এখানে আমরা জানতে পারি যেই ঘরটাতে তারা এসেছে সেই ঘরটা একটা সময় তাদেরই ছিল। আর এখানে একটা সময় তাদের একটা বেকারিও ছিল, কিন্তু কোনো একটা ব্যবসার খাতিরে তাদেরকে এই ঘর ছেড়ে চলে যেতে হয়েছিল। আর তারা দূরে অন্য একটা জায়গায় গিয়ে অনেক বছর পার করেছিল। তবে এখন আবার এই ঘরটাকে ঠিকঠাক করে তারা এই ঘরের মধ্যেই চলে এসেছে। আর আমরা জানতে পারি ম্যানুয়ালের এখন পর্যন্ত বিয়ে শাদী হয়নি। তবে তার একটা বোন আছে, যেই বোন কিনা তাদের সঙ্গে থাকে না। সে নিউজিল্যান্ডে কোনো একটা জায়গায় বিশাল বড় একটা ব্যবসা করে। আর আমরা দেখতে পারি ম্যানুয়ালের ঘরটা প্রিয়ার ঘরের একেবারে সামনেই ছিল। মানে যদি সে রান্নাঘর থেকে জানালা দিয়ে তাকায়, তাহলে সে ম্যানুয়ালের ঘরটাই দেখতে পারবে। আমরা দেখতে পারি আসার মাত্র 2-3 দিনের মধ্যেই ম্যানুয়াল কলোনির সবার সাথে ভালো খাতির জমিয়ে ফেলে, আর তাদের সবার সাথে একেবারে মিলেমিশে যায়। তাছাড়া যখন সে ক্রিস্টান নামের একটা ছেলের সঙ্গে কথাবার্তা বলছিল, তখন সে তাকে বলে যে আসলে আমার মায়ের অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল, এই জন্যই আমরা চিন্তা করেছি আবারও পুরনো ঘরে ব্যাক করার। কারণ এতে করে যদি আমার মায়ের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, সে কোনো রকম একটু সুস্থ হয়ে যেতে পারে। আসলে এই ঘরের মধ্যে বলতে গেলে আমি ছাড়া আর কেউই নেই। সো আমার মায়ের সেবা যত্ন করার দায়িত্ব সম্পূর্ণ আমার কাঁধেই পড়েছে। সো এই জন্য আমি সবসময় তার দেখাশোনা করি, আর আমি এটা খুব ভালো করে করবো। তো এরপরে সেদিন রাতের বেলায় প্রিয়ার ফ্যামিলি চলে আসে ম্যানুয়ালের বাসায়, শুধুমাত্র একটু দেখাশোনা আর সৌজন্য সাক্ষাৎ করার জন্য। আর এখানে প্রিয়া আর অ্যান্থনি দেখতে পারে যে ম্যানুয়াল তার মায়ের কতটা সেবা যত্ন করে, তার মায়ের প্রতি সে কতটা খেয়াল রাখে। আর তার এমন ব্যবহার দেখার পরে প্রিয়াও তার উপরে অনেকটা ইমপ্রেসিভ হয়ে যায়। তবে এরপরে পরদিন সকালবেলা আমরা দেখতে পারি ম্যানুয়াল তার ঘর থেকে বেরিয়ে একটা লাকড়ির মাথায় লাল রঙের একটা কাপড় বেঁধে সেটাকে অনেক দূরের একটা জায়গায় নিয়ে পুঁতে ফেলে। আর এরপর দূরে গিয়ে সে দূর থেকে এটা দেখার ট্রাই করে যে এই লাকড়ির জিনিসটা দেখা যাচ্ছে কিনা। আসলে তখন আমরা দেখতে পারি যে ম্যানুয়াল আশেপাশের মানুষজনের উপরেও নজরদারি করছিল। মানে সে এই জিনিসটা বোঝার ট্রাই করছিল যে কে কখন বাসায় থাকে, কখন থাকে না, কার ব্যবহার কীরকম, কে কেমন করে সন্দেহ করে বা করে না। এরপরে যখন ম্যানুয়াল স্টাফি সম্পর্কে জানতে পারে, তখন সে গিয়ে স্টাফির সঙ্গে কথাবার্তা বলে আর তার সঙ্গে ফ্রেন্ডশিপ করার ট্রাই করে। আসলে ম্যানুয়াল তার সঙ্গে এমন করে ব্যবহার করা শুরু করেছিল যেন সে তাকে পছন্দ করে। সে তাকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় ফলো করে, তার সম্পর্কে সমস্ত তথ্যগুলো কালেক্ট করে, তার থেকেই সেই সমস্ত জিনিসগুলো আরও ভালো করে শোনা শুরু করে। আর যেহেতু স্টাফিও ছিল একজন সিঙ্গেল মাদার, এই জন্য সে আস্তে আস্তে করে ম্যানুয়ালকে পছন্দ করা শুরু করে। আর এমন করে স্টাফির সাহায্যে ম্যানুয়াল এই কলোনির সমস্ত মানুষজন সম্পর্কে আরও ডিটেইলি জানা শুরু করে, যেমন কে কখন বাসায় থাকে না, কে কী কাজ করে, তাছাড়া তাদের ফ্যামিলি কত বছর ধরে এখানে আসে, ইত্যাদি ইত্যাদি। তো এরপর পরদিন সকালবেলা যখন ম্যানুয়ালের মা গ্রেসি তার রুম থেকে বাইরে বেরোনোর ট্রাই করছিল, তখন প্রিয়া গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলার ট্রাই করে। তবে গ্রেসি তাকে একেবারে পাত্তাই দেয় না। তার সঙ্গে কোনো কথাবার্তার উত্তর না দিয়ে সে সেখান থেকে সোজা রুমের মধ্যে চলে যায়।
আর এদিকে ম্যানুয়াল সবসময় তার রুমের জানালা বন্ধ করে রাখতো, তবে রাতের বেলায় সে জানালা খুলে চারপাশে চেক করতো। সে এই ব্যাপারটা দেখার ট্রাই করতো যে কেউ তাদেরকে দেখছে কিনা অথবা কেউ তাদেরকে সন্দেহ করেছে কিনা। আর পরদিন সকালবেলা যখন ম্যানুয়াল ঘর থেকে বাইরে আসে তখন সে তার ঘরের উপরে বিশাল বড় একটা গুল দেখতে পারে। এই জন্য সে সেই গুলটাকে মেরে সোজা তার ঘরের মধ্যে নিয়ে যায়। আর এই ব্যাপারটা প্রিয়াও দূর থেকে লক্ষ্য করে, এই জন্য সেও খুব নজর দিয়ে দেখা শুরু করে যে আসলে সে কি নিয়ে যাচ্ছে, মানে তার হাতে এই জিনিসটা কি। আর এরপরে রাতের বেলায় ম্যানুয়াল এই জিনিসটা ঘরে নিয়ে ভালো করে রান্নাবান্না করে মহল্লার সমস্ত মানুষজনকে দাওয়াত দিয়ে খাওয়ানো শুরু করে। আর সবাই এই জিনিসটা খেয়ে খুবই এনজয়ও করে। আর তাদের সঙ্গে কথাবার্তা বলার সময় ম্যানুয়াল তাদের কাছ থেকে এই মহল্লা সম্পর্কে আরও একটু ভালো ইনফরমেশন নিয়ে নেয়, মানে তাদের থেকে আরও কিছু বিষয় সে জেনে নেয়। আর এখানে সে সবাইকে বলে যে আজকে আমি উপোস করেছি, সো আজকে আমি কোনো গোস্ত খেতে পারবো না। এটা বলে সে তাদের সবাইকে খাইয়ে দেয়, কিন্তু সে নিজে খায় না। আর এই সমস্ত ব্যাপারগুলো দূর থেকে পিয়াও নোটিস করছিল, এই জন্য পিয়ার ম্যানুয়ালের উপরে সন্দেহ হয়ে যায়। তো এরপরে পরদিন সকালবেলা ম্যানুয়াল তার আঙ্কেল রয় এবং তার ফ্রেন্ড জনের সঙ্গে মিট করার জন্য যায়। আর এখানে সে তার আঙ্কেলকে বলে যে আমি এই এরিয়ার একটা জায়গায় লাকড়ি পুঁতে এই জিনিসটা টেস্ট করার ট্রাই করেছি যে সেখান থেকে কার কার ঘর দেখা যায়। আসলে এখান থেকে কারো ঘরই দেখা যায় না, সো এই জায়গাটা আমাদের জন্য বেস্ট হতে পারে। এখন শুধু আমাদেরকে সঠিক সময়ের ইউজ করে আমাদের কাজটাকে কমপ্লিট করে ফেলা উচিত। এদিকে অফিসে অ্যান্থনির প্রমোশন হয়ে যায়, তবে সেই সাথে তাকে ট্রান্সফারও করে দেওয়া হয়। এই জন্য সেই খুশির সংবাদটা এসে পিয়াকে জানায়। আর পিয়াও তাকে একটা গুড নিউজ দেয়, কারণ পিয়া যে ইন্টারভিউটা কিছুদিন আগে দিয়েছিল সেখানে তার সিলেকশন হয়ে গিয়েছে আর সে নতুন একটা চাকরি পেয়ে যাবে। তবে তার একটা দ্বিতীয় রাউন্ডেরও ইন্টারভিউ আছে, যদি সে সেইটা পাস করতে পারে। আর যেহেতু এই মাসেই তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, এই জন্য প্রিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এই ব্যাপারটা সবাইকে জানিয়ে দেয় যে এই মাসের 17 তারিখে তোমাদের সবার আমাদের ঘরে দাওয়াত। আর এদিকে যখন ম্যানুয়াল স্টাফের সঙ্গে কথাবার্তা বলছিল তখন তার মাধ্যমে সে এই ব্যাপারটা জানতে পারে যে পিয়ার ঘরে 17 তারিখে পার্টি। এই জন্য সে বুঝতে পারে যে এইটাই তার জন্য মোক্ষম সময়। এই জন্য সে তার আঙ্কেলকে ফোন দিয়ে জানিয়ে দেয় যে যেহেতু এলাকায় বিশাল বড় একটা পার্টি হচ্ছে, তার মানে সেখানে সবাই ব্যস্ত থাকবে আর এইটাই আমাদের জন্য মোক্ষম সময় হবে আমাদের কাজটাকে শেষ করার জন্য, কারণ আমাদের উপরে কেউ সন্দেহ করবে না বা আমাদের উপরে কেউ নজরদারিও রাখতে পারবে না। আর এই ব্যাপারটা যখন তার বন্ধু জানতে পারে তখন সে একটা বিশাল বড় পানির ট্যাঙ্কি আর কিছু মেডিসিন কেমিক্যাল কিনে ফেলে, যাতে করে সেগুলোর মাধ্যমে তারা কিছু একটা করতে পারে। আমরা দেখতে পারি তারা এখানে আরও অনেক জিনিসপত্র কিনে ফেলে। তো এর কয়েকদিন পরে যখন প্রিয়ার ঘরে পার্টি হচ্ছিল তখন এখানে ম্যানুয়ালও এসে জয়েন করে, যাতে করে কেউ তার উপরে সন্দেহ করতে না পারে। তবে যখন এখানে পার্টিটা তারা করছিল তখনই পিয়ার নোটিস করে ম্যানুয়ালের ঘরের মধ্যে আগুন লেগেছে। এই জন্য তারা সবাই দৌড়ে গিয়ে আগুনটাকে নেভানোর ট্রাই করে। তবে শকিং ব্যাপার হচ্ছে তখন ম্যানুয়ালের মা ঘরের মধ্যে ছিল না। আর যখন পুলিশ এসে এই ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেশন করা শুরু করে তখন তাদের সন্দেহ হয় যে হয়তোবা ম্যানুয়ালের মা কোনো একটা ইস্ত্রি কাপড়ের উপরে গরম রেখে দিয়েছিল, যেখান থেকেই আগুন লেগে পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই জন্য এগুলোকে আরও ভালো করে জানার জন্য তারা গিয়ে ম্যানুয়ালের সঙ্গে কথাবার্তা বলে। আর তখন ম্যানুয়ালও তাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দেয় যে তার মায়ের একটা ভুলে যাওয়ার রোগ আছে, মানে সে সবসময় সব কিছু মনে রাখতে পারে না। এই জন্য মাঝে মধ্যেই তাকে বিভিন্ন রকমের প্রবলেমও ফেস করতে হয়। আসলে তাকে সময় মতো যদি ওষুধ দেওয়া না হয় তাহলে সে বেশি করে ভোলা শুরু করে। সে যদি তার ঘর থেকে বেরিয়ে যায় তাহলে হয়তোবা সে কোনোদিনও ঘরে ফিরে আসতেও পারবে না, মানে সে হয়তো রাস্তাটাও ভুলে যেতে পারে। এই জন্যই ম্যানুয়াল বলে যে আমি কখনোই তাকে ঘর থেকে বেরোতে দেই না, আমি সবসময় তাকে ঘরের মধ্যে রাখি আর টেক কেয়ার করি। আর বেলা তাকে ওষুধ আমি নিজের হাত দিয়ে খাইয়ে দিই। এই তো আমি পার্টিতে যাওয়ার আগেই আমি নিজের হাত দিয়ে তাকে ওষুধ খাইয়ে শুইয়ে রেখেছিলাম। তবে হয়তোবা সে স্ত্রী সম্পর্কে ভুলে গিয়েছিল, যেই জন্যই এই আগুনটা ধরে গিয়েছে। আর আগুন দেখার পরে হয়তোবা সে এখান থেকে দৌড়ে ভয়ে পালিয়ে গেছে। এখন যে কোথায় পালিয়ে গেছে সেটা তো আমি বলতে পারি না। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন পুলিশ শুনতে পারে তখন তারা ম্যানুয়ালের মাকে খোঁজা শুরু করে। আর আমরা দেখতে পারি ম্যানুয়ালের আঙ্কেল আর তার বন্ধুও তার মাকে খোঁজা শুরু করে। তো এরপরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে ফাইনালি পুলিশ অফিসাররা তার মাকে পেয়ে যায়, যে কিনা একটা রেল লাইনের উপরে বসেছিল। আর সেখান থেকে কোনো রকমে তার মাকে এনে তারা ম্যানুয়ালকে দিয়ে দেয় আর তাকে বলে যে যাতে করে সে তার মায়ের ভালো করে টেক কেয়ার করে। তবে তখনই অ্যান্থনি তাকে বলে যে আমি লেসি নামের একটা নার্সকে চিনি, তুমি চাইলে তাকে হায়ার করতে পারো, সে তোমার মায়ের খুবই ভালো করে খেয়াল রাখবে। আর তাছাড়া তুমি একা সবসময় তোমার মায়ের খেয়ালও রাখতে পারবে না, তোমার অবশ্যই কাউকে হায়ার করা উচিত। আর তার নাম্বারটা আমার হয়তোবা পুরনো ডায়েরির মধ্যে আছে, যদি তোমার দরকার পড়ে তাহলে আমি সেটা খুঁজে তোমাকে অবশ্যই বের করে দেবো। এরপরে যখন এগুলো বলে সবাই চলে যায় তখন আমরা দেখতে পারি ম্যানুয়ালের আঙ্কেল আর ম্যানুয়ালের বন্ধু তার উপরে চিল্লাচিল্লি শুরু করে। তারা বলে যে আজকে আমরা একটা ভালো প্ল্যানিং করেছিলাম, এই প্ল্যানিংটা ছিল পারফেক্ট একটা প্ল্যানিং, তবে তোমার মায়ের জন্য সমস্ত প্ল্যানিংটা নষ্ট হয়ে গেল। তবে যাই হোক, যেটা হয়েছে তো হয়েছেই, তুমি তোমার মায়ের ভালো করে যত্ন নাও, আমরা প্ল্যানিং অন্য কোনো একদিন করে নিব। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে প্রিয়ার ম্যানুয়ালের উপরে সন্দেহ চলে আসে। আর সে অ্যান্থনিকে বলে যে আমার মনে হয় না গ্রেসির ভুলে যাওয়ার কোনো রোগ আছে, কারণ আমি তাকে খুব ভালো করেই লক্ষ্য করেছি। সে যখন ঘরের মধ্যে যেত তখন জুতা খুলে ঘরের মধ্যে যেত, সময় মতো যখন কুকার সিটি দিত তখন সে বন্ধ করতে যেত। এই সমস্ত ব্যাপারগুলো আমি ভালো করেই লক্ষ্য করেছি। আমার মনে হয় না তার কোনো রোগ আছে, এখানে কোনো একটা প্রবলেম তো অবশ্যই হয়েছে।
তো এরপরে ম্যানুয়াল তার প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য স্টেফির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তাকে বলে যে সামনের মঙ্গলবার আমার একটা কাজ আছে, সো যদি তুমি আমাকে একটু সাহায্য করতে, মানে আমার মায়ের একটু খেয়াল রাখতে, তাহলে হয়তো একটু ভালো হতো। আর তখন স্টেফি বলে যে এইটা আর কি এমন কাজ, সেদিন আমি অফিস থেকে ছুটি নিয়ে নিব, তোমার মায়ের আমি দেখাশোনা করে ফেলবো, তোমার যে ইম্পর্টেন্ট কাজ আছে সেটা তুমি শেষ করেই আসো। আর এই আশ্বাস পরে ম্যানুয়াল সোজা চলে যায় তার আঙ্কেল আর বন্ধুর সঙ্গে মিট করতে, আর তাদের সঙ্গে সে মিটিং করা শুরু করে। এখানে তারা ম্যানুয়ালকে একটা ট্যাবলেট দেয় আর বলে যে এটাকে পানির মধ্যে গুলিয়ে যখনই তোমার মাকে খাইয়ে দিবে তখন 2 মিনিটের মধ্যেই তোমার মা বেহুশ হয়ে যাবে। আর এদিকে যেহেতু বৃষ্টি নামছিল এই জন্য পিয়া সোজা ছাদে চলে আসে তার কাপড়গুলো নেওয়ার জন্য। তবে তখনই সে ম্যানুয়ালের ঘরের দিকেও তাকায়, সে লক্ষ্য করে যে এখানে ছাদে কোনো ভেজা কাপড়ই ছিল না। তার মানে তখনই তার সন্দেহ চলে আসে। সে চিন্তা করে যে কাপড়গুলো তাহলে কোথায় গেল, এগুলোকে গ্রেসি ঘরের মধ্যে নিয়ে গিয়েছিল বৃষ্টি হওয়ার আগে। যদি সে এমনটা করে তাহলে কি করে সম্ভব, কারণ তার তো ভুলে যাওয়ার একটা রোগ আছে। আর যদি এটা সত্যিই হয় তাহলে তো তার ভুলে যাওয়ার কোনো রোগই নেই, এখানে কোনো একটা গরমিল তো অবশ্যই হয়েছে। এই জন্য সে সোজা চলে আসে তার অন্য 2টা বন্ধুর সঙ্গে এই ব্যাপারে আলাপ করার জন্য, যারাও কিনা এই কলোনির মধ্যেই থাকতো। এখানে সে তাদের সঙ্গে শেয়ার করে যে আমার মনে হয় না গ্রেসির কোনো ভুলে যাওয়ার রোগ টোগ আছে। আমি খুব ভালো করেই লক্ষ্য করলাম সে ছাদ থেকে কাপড়গুলো নিয়ে চলে গেছে, কারণ সেখানে আমি কোনো ভেজা কাপড়ই দেখতে পাইনি। তাছাড়া সে জুতা খুলে ঘরের মধ্যে সবসময় প্রবেশ করে। তাছাড়া যখনই কুকারে 4টা সিটি হয় তখন সে গিয়ে সোজা কুকারটাকে বন্ধ করে দেয়। আমি কখনো বাড়তি সিটি শুনিনি, তার মানে কোনো একটা প্রবলেম তো অবশ্যই হয়েছে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে প্রিয়ার বান্ধবীরাও এই ব্যাপারটা নিয়ে একটু টেনশন করা শুরু করে, মানে তারাও এই ব্যাপারটাকে নজরদারির মধ্যে রাখার সিদ্ধান্ত নেয়। তো এরপরে পরের সপ্তাহে যখন মঙ্গলবার চলে আসে তখন স্টেফি ম্যানুয়ালের ঘরে চলে আসে তার মায়ের দেখাশোনা করার জন্য, আর ম্যানুয়াল বেরিয়ে যায় তার নিজের কাজটা করার জন্য। তবে যাওয়ার আগে সে তাকে সেই জুসের প্যাকেটটা দেয় আর বলে যে এটাকে পানির মধ্যে মিলিয়ে 1 ঘন্টা পরেই মাকে খাইয়ে দিবে। যেহেতু মা মাত্রই ঘুম থেকে উঠেছে সো একটু পরেই খাইয়ে দিলেই ভালো হবে, তাকে 1 গ্লাস খাইয়ে দিও, আর যদি বেঁচে যায় তাহলে তুমিও 1 গ্লাস খেয়ে নিও। এটা বলেই সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপরে যখন 1 ঘন্টা সময় হয়ে যায় তখন স্টেফি তার মায়ের সামনে জুসটাকে গুলিয়ে সেটা তার মাকে খাওয়ার জন্য দেয়। তবে তার মা কোনোভাবে এই জুসটা খাচ্ছিল না। সে না স্টেফির সঙ্গে কথাবার্তা বলার ট্রাই করছিল, মানে কোনোভাবে সে তার সঙ্গে কোনো কথাই বলতে চাচ্ছিল না। এই জন্য স্টেফি ফাইনালি ফোন দিয়ে ম্যানুয়ালকে এই ঘটনাটা বলে। সে বলে যে তোমার মাকে আমি জুস খেতে দিয়েছি কিন্তু সে কোনোভাবেই জুস খাচ্ছে না, সে আমার সঙ্গে কোনো কথাও বলার ট্রাই করছে না, আমার কথার কোনো অ্যান্সারও দিচ্ছে না। আর তখন ম্যানুয়াল তাকে বলে যে সে হয়তোবা তোমাকে একটু সন্দেহ করছে, সো তুমি 1 গ্লাস তার সামনে জুস নিয়ে খেয়ে ফেলো, এরপরে তুমি মাকে খেতে দাও, তাহলেই দেখবে সে খেয়ে ফেলবে। এই জন্য সে গিয়ে এমনটাই করে, সে তার মায়ের সামনে 1 গ্লাস জুস নিজে খেয়ে ফেলে, আর এরপরে যখন সে তার মাকে খেতে দেয় তখন তার মাও আরামসে সেই জুসটা খেয়ে ফেলে। তবে এই সুযোগটার ব্যবহার করেই প্রিয়া চলে আসে ম্যানুয়ালের ঘরের মধ্যে, কারণ প্রিয়া এটা খুব ভালো করে জানতো যে আজকে ম্যানুয়াল ঘরের মধ্যে থাকবে না। এই জন্য সে একটা বাহানা বানিয়ে সোজা চলে আসে ম্যানুয়ালের ঘরে। তবে যেহেতু ম্যানুয়ালের ঘরের মধ্যে স্টাফি ছিল এই জন্য স্টাফি কোনোভাবেই প্রিয়াকে ঢুকতে দিতে চাইছিল না, কারণ যাওয়ার আগে ম্যানুয়াল এটা বলে গিয়েছিল যে যাতে করে তার মাকে কারোর সঙ্গে কথাবার্তা বলতে না দেয়া হয়, কারণ এতে করে তার মা একটু বেশি স্ট্রেস ফিল করতে পারে আর সে আবারও জিনিসপত্র ভোলা শুরু করতে পারে। এই জন্য স্টাফি বারবার করে প্রিয়াকে আটকানোর ট্রাই করছিল, তবে প্রিয়া তাকে ইগনোর করে গিয়ে বারবার করে তার মায়ের সঙ্গে কথা বলার ট্রাই করছিল। তবে তার মা কোনোভাবেই প্রিয়ার সঙ্গে কোনো কথাবার্তা বলছিল না। এই জন্য স্টাফি তাকে বের করে দেওয়ার ট্রাই করছিল, আর যাতে করে তার মা কোনো স্ট্রেস ফিল না করে এই জন্য সে তাকে সেই জুসটাই প্রিয়াকে অফার করে। তবে প্রিয়া তার কথা পুরোপুরি ইগনোর করে দিয়ে আবারও গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলা শুরু করে। তবে সে কোনো কথার অ্যান্সার দিচ্ছিল না, কিন্তু তাকে দেখে প্রিয়া বুঝতে পারে যে সে একটু বেশি ঘাবড়ে আছে। তবে তখন আমরা দেখতে পারি ম্যানুয়ালের বন্ধুও তার ঘরের বাইরে ছিল, আর যখন সে প্রিয়াকে দেখতে পারে সেই ঘরের মধ্যে ঢুকতে তখন সে ম্যানুয়ালকে ফোন দিয়ে এই ব্যাপারটা সম্পর্কে জানিয়ে দেয়। আর এই জন্য ম্যানুয়াল দ্রুত প্রিয়ার হাজব্যান্ড অ্যান্থনিকে কল দেয় আর তাকে বলে যে আপনি আমাকে যেই নার্স সম্পর্কে বলেছিলেন সেই নার্সের নাম্বারটা আমার দরকার, নার্সের নাম্বারটা কি আপনার কাছে আছে? এই জন্য দ্রুত অ্যান্থনি প্রিয়াকে কল দেয় আর সে তাকে বলে যে আমাদের ঘরের ড্রয়ারে পুরনো যেই মোবাইলটা আছে সেটার মধ্যে নার্স লেসি নামের একটা নাম্বার আছে, সেই নাম্বারটা দ্রুত বের করে আমাকে কল দাও, কারণ এই নাম্বারটা আমার ইমার্জেন্সি লাগবে। এই জন্য প্রিয়া সেই ঘর থেকে বেরিয়ে সোজা তার ঘরে চলে যায় এই নাম্বারটাকে বের করার জন্য। তবে তখন এদিকে জুসের প্রভাবের জন্য স্টেফি এবং গ্রেসি দুজনেই বেহুশ হয়ে যায়, আর এই সুযোগটা ইউজ করে ম্যানুয়ালের বন্ধু তার মায়ের বডিটাকে উঠিয়ে ট্রাকে করে সেখান থেকে নিয়ে যায়। একটু পরেই পুলিশ অফিসাররা রেল লাইনের মধ্যে একটা লাশ পেয়ে যায়, আর তখন এদিকে আমরা দেখতে পারি ম্যানুয়াল পুলিশ স্টেশনে চলে আসে তার মায়ের সম্পর্কে মিসিং কমপ্লেন করার জন্য। সে কি বলে যে আমার মা আবারও গায়েব হয়ে গেছে, সো প্লিজ যেই কোনো ওয়েতে আমার মাকে খুঁজে বের করুন। এরপরে পুলিশ অফিসাররা রেল লাইনের সেই লাশটাকে যখন গিয়ে চেক করে তখন তারা দেখতে পারে যে এটা আসলে গ্রেসির না। এই জন্য তারাও বুঝতে পারছিল না সে কোথায় গায়েব হয়ে গেছে।
আর তখনই ম্যানুয়ালের বোন ডায়ানা নিউজিল্যান্ডে খবর পেয়ে যায় যে তার মা কোথায় যেন গায়েব হয়ে গেছে। এই জন্য সে দ্রুত ইন্ডিয়াতে চলে আসে। আর এসেই যখন সে দেখতে পারে তাদের ঘরের মধ্যে পুলিশরা ছিল, এই জন্য সে গিয়ে পুলিশদের কাছে জিজ্ঞাসা করা শুরু করে যে আমার মা কোথায় গায়েব হয়েছে, তাকে কেন এখনও পাওয়া যাচ্ছে না। তখন পুলিশরাও বলে যে আমরা জানি না তোমার মা কোথায় গায়েব হয়ে গেছে, সে কিভাবে গেল এইটাও আমরা বুঝতে পারছি না, কারণ যাওয়ার সময় তাকে না কেউ দেখেছে না কেউ বুঝতে পেরেছে সে কখন চলে গিয়েছে। তাছাড়া এখানে সিসিটিভি যেই ক্যামেরাগুলো আছে সেগুলোতেও তোমার মা ক্যাপচার হয়নি। আর তখন এদিকে প্রিয়া সেই লেসি নামের নার্সটাকে কল দিয়ে এইটাই জিজ্ঞেস করে যে তোমার কাছে কি কালকে ম্যানুয়াল নামের কেউ কল দিয়েছিল? তখন সে বলে যে না, আমার কাছে কেউ কল টল দেয়নি। আর এইটার জন্যই তার সন্দেহ চলে আসে। সে চিন্তা করে যে আসলে ম্যানুয়াল ইচ্ছা করেই আমাকে তার ঘর থেকে বের করিয়েছে, কারণ তার কোনো নার্সের দরকারই ছিল না। তবে তবুও সে অ্যান্থনির মাধ্যমে কল করিয়ে আমাকে ঘর থেকে বের করিয়েছে যাতে করে সে তার নিজের কাজটা করতে পারে। তার মানে হয়তোবা তার মায়ের গায়েব হয়ে যাওয়ার পেছনে তার নিজেরই কোনো হাত থাকতে পারে। আর এরপরে যখন প্রিয়া ডায়ানাকে দেখতে পারে তখন সে তার সঙ্গে কথাবার্তা বলার ট্রাই করে আর তার সঙ্গে একটু খাতির করে তার নাম্বার নেওয়ার ট্রাই করে যাতে করে পরবর্তীতে তাকে কোনো ইনফরমেশন দিতে বা নিতে পারে। তবে এর একটু পরে আমরা দেখতে পারি ডায়ানা সোজা ম্যানুয়ালের সঙ্গে মিট করে তাকে বলে যে আমাকে দ্রুত এখান থেকে নিউজিল্যান্ড ব্যাক করতে হবে, সো আমি এখান থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছি, তুমি কি আমাকে একটু ড্রপ করে দিয়ে আসতে পারবে? এই জন্য আমরা দেখতে পারি ম্যানুয়াল তাকে ড্রপ করে দেওয়ার জন্য এয়ারপোর্টের দিকে যাওয়া শুরু করে। আর যখন প্রিয়া এই ব্যাপারগুলো দেখতে পারে তখন সেটা বুঝতেই পারছিল না যে তার মা মিসিং হয়ে গেছে, এখনও তাকে পাওয়া যায়নি, কিন্তু এই মুহূর্তেও ডায়ানা কেন নিউজিল্যান্ডের দিকে চলে যাচ্ছে। তো এরপরে ম্যানুয়ালের ঘরের মধ্যে রয় আর জন নামের সেই লোকটা তাদের কেনা সমস্ত জিনিসপত্রগুলো আনা শুরু করে। আর সেদিন রাতের বেলায় যেহেতু প্রিয়ার ঘুম আসছিল না, এই জন্য সে পানি খাওয়ার জন্য যখনই কিচেনে আসে তখনই জানালা দিয়ে সে গ্রেসিকে দেখতে পারে। তবে এক নজরের জন্য দেখার পরে যখন আবারও সে তাকায় তখন গ্রেসি কোথায় যেন গায়েব হয়ে গিয়েছিল। এই জন্য সে অ্যান্থনিকে ডেকে এই জিনিসটা বলে যে আমি মাত্রই গ্রেসিকে দেখতে পেলাম, তবে হঠাৎই কোথায় যেন সে গায়েব হয়ে গেল। তবে তখন অ্যান্থনিও তাকে বলে যে আসলে গ্রেসি এখন মিসিং অবস্থায় আছে, তুমি তাকে নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করছো, এটা তোমার একটা ভ্রম হলেও হতে পারে। তবে প্রিয়া কোনোভাবেই এটা বিশ্বাস করতে চাইছিল না, কারণ তার সন্দেহ হচ্ছিল তার চোখ কোনোভাবেই তাকে ধোঁকা দিতে পারে না, সে গ্রেসিকে মাত্রই দেখতে পেয়েছে। এই জন্য সে এই ব্যাপারটা নিয়ে আরও একটু ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নেয়। এই জন্য পরদিন সকালবেলা যখনই ম্যানুয়াল ঘর থেকে বেরিয়ে যায় তখন প্রিয়া লুকে লুকে তার ঘরের মধ্যে চলে আসে আর সে এই ঘরের মধ্যে ইনভেস্টিগেশন করা শুরু করে। তবে তখন বাথরুমের মধ্যে সে তার বন্ধু রয়কে পেয়ে যায়, যে কিনা কোনো একটা কাজ করছিল। আর রয়কে দেখার সঙ্গে সঙ্গে সে বেরিয়ে চলে যায়। আর রয়ও তখন ম্যানুয়ালকে কল দিয়ে জানিয়ে দেয় যে তোমার নেবার যে প্রিয়া আছে সে আমাকে মাত্রই দেখে ফেলেছে। এটা শোনার সঙ্গে সঙ্গে ম্যানুয়াল আবারও বাসায় ব্যাক করে প্রিয়াকে গিয়ে রাগানো ধাতানো শুরু করে। সে বলে যে আমাদের ঘরের মধ্যে কেউ নেই এটা জানা সত্ত্বেও তুমি কেন আমাদের ঘরের মধ্যে গিয়ে তদন্ত করার ট্রাই করছো? সো প্লিজ পরবর্তীতে এমনটা করার ট্রাই করবে না, তাহলে কিন্তু চোর হিসেবেই তোমাকে আমি ধরে নিব। আর এরপরে যখন ম্যানুয়াল এখান থেকে তার ঘরের পেছনে যায় তখন সে দেখতে পারে বাথরুমের পাইপ দিয়ে লাল কিছু একটা লিক করছিল। আর তখনই উপর থেকে আমরা দেখতে পারি রয় লাল একটা লিকুইড আস্তে আস্তে করে বাথরুমের মধ্যে দিচ্ছিল, যেটা কিনা সে খুবই আস্তে আস্তে করে দিচ্ছিল যাতে করে পুরোটা একসাথে পড়ে না যায়। আর এদিকে যখন অ্যান্থনিও প্রিয়া সম্পর্কে জানতে পারে যে সে মানুষের ঘরের মধ্যে গিয়ে উকিঝুঁকি দেওয়ার ট্রাই করছে তখন সেও তাকে রাগারাগি করা শুরু করে। তবে প্রিয়া কোনোভাবেই তার কোনো কথার পাত্তা দেয় না, সে আসলে বারবার করে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করছিল। সে চিন্তা করছিল তার চোখ কোনোভাবেই তাকে ধোঁকা দিতে পারে না। আর এরপরে প্রিয়া সোজা ডায়ানাকে কল দেয়, কারণ তার কাছে তার নাম্বারটা ছিল। সে তাকে বলে যে তোমার মা মিসিং হয়নি, তোমার মাকে আমি সেদিন রাতের বেলায় দেখতে পেয়েছিলাম। তবে ডায়ানা তাকে বলে যে না, তুমি ভুল দেখতে পেয়েছো, কারণ এখনও আমার মা মিসিং অবস্থায় আছে। আর যদি আমি কোনো ইনফরমেশন পেয়ে যাই তাহলে আমি আবারও দ্রুত ইন্ডিয়াতে চলে আসবো। আর তখন এদিকে ম্যানুয়াল দ্রুত তার বন্ধু আর আঙ্কেলের সঙ্গে গিয়ে একটা মিটিং করে আর তাদেরকে বলে যে তার হয়তোবা সন্দেহ হয়ে গেছে, সে খুব দ্রুত আবারও ইন্ডিয়াতে ব্যাক করছে, সো আমাদেরকে সমস্ত কিছু দ্রুতই সাফ করতে হবে। এই জন্য আমরা দেখতে পারি রয় আর ম্যানুয়াল মিলে বাথরুমের মধ্যে যেই লিকুইডগুলোকে ফেলেছিল সেই লিকুইডগুলোকে দ্রুত ফেলে দিয়ে সেগুলোকে পরিষ্কার করা শুরু করে। আর ঘরের মধ্যে থেকে যাতে করে কোনো স্মেল না আসে এই জন্য তারা স্প্রেও করা শুরু করে। মানে আমরা বুঝতে পারি এতদিন ধরে তারা যা কিছু করছিল সেই সমস্ত প্রমাণাদিগুলো তারা মোছার ট্রাই করছিল। এরপরে পরদিন সকালবেলা যখন ম্যানুয়াল কোনো একটা কাজে বাইরে চলে যায় তখন প্রিয়া তার দুইটা বান্ধবীকে নিয়ে সোজা চলে আসে ম্যানুয়ালের ঘরের কাছে। এখানে তারা ঘোরাঘুরি করা শুরু করে। তবে যেহেতু মধ্যে জন নামের সেই লোকটা ছিল এই জন্য একটা মেয়ে জনকে তার কথার মাধ্যমে ফাঁসানোর ট্রাই করে। আর অন্য একটা মেয়ে যখন ঘরের পেছনে যায় তখন সে দেখতে পারে সেই পাইপটাতে পেন্ট করা হয়েছে, মানে এই পাইপটাতে যে রং করা হয়েছে এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তবে তখনই ম্যানুয়াল তার মা গ্রেসিকে নিয়ে আবার চলে আসে। আর যখন সবাই জানতে পারে গ্রেসি আবারও ফিরে এসেছে, মানে গ্রেসিকে পাওয়া গিয়েছে, তখন কলোনির সবাই এক জায়গায় হয়ে যায়। আর প্রিয়ার বান্ধবীরাও তাকে বলে যে আমরা শুধুই তার উপরে শক করছিলাম, সে তো খুবই ভালো একটা মানুষ যে কিনা তার মাকে অনেক বেশি ভালোবাসে। তবে প্রিয়া কোনোভাবেই তাদের কথায় পাত্তা দিতে চাইছিল না। সে যখন গ্রেসিকে একা পেয়ে যায় তখন সে গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলার ট্রাই করে। সে তাকে জিজ্ঞেস করে যে এতদিন আপনি কোথায় ছিলেন, আপনি কি কাউকে ভয় পাচ্ছেন? যা কিছুই হোক আপনি আমার সঙ্গে খুলে আলাপ করতে পারেন। তবে যখনই গ্রেসি
গ্রেসি তাকে কিছু একটা বলতে যাচ্ছিল তখন এখানে ম্যানুয়াল চলে আসে আর সে তাকে বলে যে দ্রুত তোমার হাজব্যান্ড তোমাকে যাওয়ার জন্য বলেছে। এটার জন্য বাধ্য হয়েই প্রিয়াকে এখান থেকে চলে যেতে হয় আর গ্রেসি কিছু একটা বলার ট্রাই করেও বলতে পারে না। আর এই জন্য প্রিয়া দ্রুত গিয়ে ডায়ানাকে মেসেজ করে দেয় যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তবে তখনই আমরা একটা শকিং ব্যাপার দেখতে পারি। আমরা দেখতে পারি যে আসলে এতদিন প্রিয়া ডায়ানার সঙ্গে না বরং ম্যানুয়ালের সঙ্গেই কথা বলেছিল, কারণ ডায়ানার ফোনটা এখন ম্যানুয়ালের কাছেই আছে। ম্যানুয়ালের সঙ্গেই সে এতদিন চ্যাটিং করেছিল, যা কিছু বলেছিল সব কিছু ম্যানুয়ালকে বলেছিল। আর এরপরে পরদিন সকালবেলা আমরা দেখতে পারি ম্যানুয়াল তার মা গ্রেসিকে নিয়ে এখান থেকে সমস্ত জিনিসপত্র প্যাক করে তারা আবারও তাদের আগের ঘরে চলে যায়। আর এখানে মহল্লার সবাইকে গুড বাই বলে তারা এখান থেকে বিদায় নিয়ে নেয়। আর এই সমস্ত ব্যাপারগুলোতে শক হয়ে প্রিয়া বারবার করে ডায়ানাকে কল দেয়, কিন্তু ম্যানুয়াল কোনোভাবেই তার কল পিক করে না। তো এরপরে প্রিয়া চলে আসে তার সেই ইন্টারভিউটা দেওয়ার জন্য। তবে এখানে সে ইন্টারভিউ নিয়ে বিভিন্ন টেনশন করার জায়গায় সে চিন্তা করছিল ডায়ানার সেই ব্যাপারটা নিয়ে, আর তাছাড়া সে গ্রেসির ব্যাপার নিয়েও বিভিন্ন রকম চিন্তাভাবনা করছিল। আর তখনই তার মাথায় একটা বিষয় চলে আসে। সে চিন্তা করে যে যখন সে বারবার করে ডায়ানাকে কল দিচ্ছিল তখন তার ফোনটা বন্ধ ছিল, আর তাকে বারবার করে ফোনটা বন্ধ হওয়ার জন্য যেই সিগন্যালটা দেওয়া হচ্ছিল সেই কথাটা মালায়ালাম ভাষায় বলা হচ্ছিল, যেখানে কিনা বিদেশে কল দিলে এমন করে কথা বলা হয় না। তার মানে হয়তোবা সে এখন ইন্ডিয়াতেই আছে। মানে তার সন্দেহ হয়ে যায় যে ডায়ানা হয়তোবা বিদেশে কোনোদিন যায়ওনি বা সে বিদেশে কোনোদিন ছিল না, সে হয়তোবা এখন ইন্ডিয়াতেই আছে। এই জন্য সে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটা একটু ভালো করে ঘাটাঘাটি শুরু করে আর সে জানতে পারে যে আসলে ডায়ানা অদিতি নামের একটা মেয়ের সঙ্গে রিলেশনে আছে, আর কিছুদিন আগে তারা দুজন একটা বাচ্চাকেও অ্যাডপ্ট করেছিল। এই জন্য সে সোজা অদিতিকে মেসেজ করে যে আমি তোমার সঙ্গে ডায়ানা সম্পর্কে কথাবার্তা বলতে চাই। তবে তখনই অদিতি বিদেশ থেকে ইন্ডিয়াতে ল্যান্ড করেছিল, আর আমরা দেখতে পারি অদিতিকে নেয়ার জন্য ম্যানুয়ালই চলে এসেছিল। আর ম্যানুয়াল তাকে বলে যে আসলে ডায়ানা আর আমার মা আমাদের বেকারিতেই আছে, তুমি দ্রুত চলো, তোমার জন্যই ওয়েট করছিল। তবে যখন সে ড্রাইভ করে যাচ্ছিল তখন বারবার করে সে ডায়ানা সম্পর্কেই তাকে জিজ্ঞেস করছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোতে বিরক্ত হয়ে ম্যানুয়াল নিচে নেমে রোহিতকে কল দেয় আর তাকে এই সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে বলা শুরু করে। তবে তখন তার মা গ্রেসি ফোনটা নিয়ে বলে যে তাকেও তুমি ডায়ানার কাছেই পৌঁছে দাও। তবে সেই মুহূর্তে অদিতি প্রিয়ার সঙ্গে কথাবার্তা বলছিল আর প্রিয়া তাকে কোয়েশ্চেন করে যে তোমার সঙ্গে এখন কে আছে, তোমার সঙ্গে কি ডায়ানা আছে? তবে তখন অদিতি বলে যে না, এখন আমার সঙ্গে ডায়ানা নেই, আমার সঙ্গে ম্যানুয়াল আছে। আর তখন প্রিয়া তাকে বলে যে তোমার লাইফটা এখন ডেঞ্জারের মধ্যে আছে। আর তখন আমরা দেখতে পারি ম্যানুয়াল তার মুখের মধ্যে স্প্রে করে তাকে সেখানে বেহুশ করে ফেলে। তবে বেহুশ হওয়ার আগে অদিতি প্রিয়াকে একটা ভিডিও সেন্ড করেছিল, যেই ভিডিওর মধ্যে সে দেখতে পারে ম্যানুয়ালের মা অসুস্থ হওয়ার নাটক করে ডায়ানাকে বিদেশ থেকে দেশে আসার জন্য বলেছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোতে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সমস্ত কলকাটি আসলে তার মাই নাড়ছিল। তার মাই তাকে বিদেশ থেকে দেশে এনে এখানে হয়তোবা তার সঙ্গে কিছু একটা করে দিয়েছে, আর এখন হয়তোবা অদিতির লাইফটাও ঝুঁকির মধ্যে আছে। এই জন্য প্রিয়া তার ইন্টারভিউ বাদ দিয়ে সোজা চলে আসে অদিতিকে সেভ করার জন্য। তবে সে বুঝতেই পারছিল না অদিতিকে নিয়ে ম্যানুয়াল কোথায় গেছে বা এখন সে কীভাবেই তাকে সেভ করবে। এই জন্য সে সোজা চলে আসে ম্যানুয়ালের বেকারির মধ্যে। এখানে এসে সে বসে বসে চিন্তা করা শুরু করে যে ম্যানুয়াল যেহেতু তাকে নিয়ে এখানে আসেনি তাহলে সে তাকে নিয়ে কোথায় যেতে পারে। আর তখনই সেখান থেকে সে জানতে পারে যে ম্যানুয়াল নতুন একটা বেকারি ওপেন করছে। আর এই জন্য সে বুঝতে পারে যেহেতু সেটা নতুন বেকারি তার মানে সেখানে হয়তো কোনো মানুষজন থাকবে না, সে হয়তোবা তাকে নিয়ে সেই পর্যন্তই চলে গিয়েছে। এই জন্য সে সেই নতুন বেকারির দিকে যাওয়া শুরু করে। তবে এর মধ্যে আমরা আরেকটা ব্যাপার জানতে পারি যে ম্যানুয়ালের ঘরের পেছনে পাইপ দিয়ে যেই লাল জিনিসটা লিক হচ্ছিল, যেটার উপরে পেন্ট করে দেওয়া হয়েছিল, সেখান থেকে প্রিয়া কিছু স্যাম্পল কালেক্ট করে তার একটা বন্ধু ডাক্তারকে পাঠিয়ে দিয়েছিল কিছু টেস্ট করার জন্য। আর সেই বন্ধুই তাকে ফোন দিয়ে এটা জানিয়ে দেয় যে তুমি যেই স্যাম্পলটা আমার কাছে পাঠিয়েছিলে সেটা ছিল কিছু কেমিক্যাল, তার সঙ্গে একটা মেয়ের রক্ত এবং কিছু হাড্ডির চিহ্নও ছিল। তো এরপরে যখন প্রিয়া নতুন বেকারিতে যায় তখন সে সামনেই ম্যানুয়ালকে দেখতে পারে। ম্যানুয়াল তাকে দেখার সঙ্গে সঙ্গেই আক্রমণ করতে চলে আসে, কিন্তু প্রিয়া তাকে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে জঘন্যভাবে আহত করে দেয়। আর এরপর সে সোজা চলে আসে বেকারির মধ্যে অদিতিকে সেভ করার জন্য। সে দেখতে পারে যে অদিতিকে তারা বিশাল বড় একটা কন্টেনারের মধ্যে রেখেছিল, এই জন্য সে দ্রুত অদিতিকে সেখান থেকে সেভ করে। আর তখন আমরা দেখতে পারি গ্রেসি একটু কনফার্ম হওয়ার জন্য ম্যানুয়ালকে কল দেয়। তবে কলটা প্রিয়া পিক করে তাকে জানিয়ে দেয় যে তোমার খেলা এখনও শেষ হয়নি, তোমার এখনও আরও অনেক কাজ বাকি, কারণ তোমার সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো আমি জেনে গিয়েছি। আর এখন যেহেতু প্রিয়া এই সমস্ত ব্যাপারগুলো জেনে গিয়েছে এই জন্য সে খুব দ্রুত এগুলো পুলিশকে জানিয়ে দেয়। আর পরদিন সকালবেলায় পুলিশ এসে ম্যানুয়াল, গ্রেসি, রয় এবং জনকে ধরে সেখান থেকে নিয়ে যায়। আর এখান থেকেই সিনটা আবারও একটু ফ্ল্যাশব্যাকে ব্যাক করে। আমরা জানতে পারি যখনই গ্রেসি জানতে পেরেছে তার মেয়ে ডায়ানা কোনো একটা মেয়ের সঙ্গে রিলেশনশিপে আছে তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল। আর সে চিন্তা করেছিল যদি এটা তার আত্মীয় স্বজন জানতে পারে তাহলে তাদের মান ইজ্জত সব ডুবে যাবে। এই জন্য তখন থেকেই সে প্ল্যানিং করেছিল তাকে শেষ করে দেওয়ার, এবার সেটা যেই কোনো মূল্যে। কিন্তু সমস্যাটা ছিল ম্যানুয়ালরা যেই ঘরে তখন থাকতো সেখানে অনেক অনেক সিসিটিভি ক্যামেরা ছিল, চারপাশে সিসিটিভি ক্যামেরায় ভরা ছিল। সো তারা চাইলেও সেখানে কিছু করতে পারতো না, কিছু করতে গেলে তারা সেখানে ধরা পড়ে যেত। এই জন্য তারা ইচ্ছা করে এই ঘরটার মধ্যে শিফট হয়েছিল যাতে করে এখানে এই কাজটা করে তারা ধামাচাপা দিয়ে ফেলতে পারে।
আর এই জন্যই এখানে এসে প্রথমেই সবাইকে তারা জানিয়ে দিয়েছিল যে গ্রেসি সমস্ত কিছু ভুলে যায়, মানে সে কিছুই মনে রাখতে পারে না। আর তাছাড়া তার এই ভয়ঙ্কর রোগটার জন্য সে মাঝে মধ্যেই এখান থেকে গায়েব হয়ে যায়, সে মাঝে মধ্যেই এমন জায়গায় চলে যায় যেখান থেকে সে আর ব্যাক করতে পারে না। আর এরপরে গ্রেসি অসুস্থ আর নাটক করে তার মেয়ের কাছে একটা ভিডিও বানিয়ে পাঠায়, আর তার মেয়ে এটা দেখার পরে তার মাকে দেখার জন্য সোজা ইন্ডিয়াতে চলে আসে। তবে এখান থেকে যখন আবারও সে নিউজিল্যান্ডের দিকে ব্যাক করার জন্য যাচ্ছিল তখন ম্যানুয়াল তাকে এয়ারপোর্টে ড্রপ করতে নিয়ে যায়, কিন্তু সে তাকে এয়ারপোর্টে না নিয়ে আসে নতুন বেকারিতে, আর এখানে এনেই তারা তাকে মেরে ফেলে। এরপর তারা সোজা লাশটাকে নিয়ে তাদের ঘরের মধ্যে চলে আসে, আর এখানে সেই বড় কন্টেনারের অ্যাসিডের মধ্যে ফেলে তার লাশটাকে পুরো মেল করে ফেলে, আর সেটাকে আস্তে আস্তে করে বাথরুমের মধ্য দিয়ে নিচে ফেলে দেয়। তবে সমস্যাটা ছিল তাদের নেবার প্রিয়া এই সমস্ত ব্যাপারগুলো দূর থেকে সবসময় ফলো করতো। তাছাড়া ডায়ানা যখন এসেছিল তখন সে ডায়ানার সঙ্গেও কথাবার্তা বলেছিল, তার গার্লফ্রেন্ডের সমস্ত ব্যাপারগুলো সে খুঁজে বের করে ফেলেছিল। তো এরপরে সিনটা চলে আসে আরও একবার ফ্ল্যাশব্যাকে, আর এখানে আমরা দেখতে পারি একটা গাড়ির মধ্যে বসে ম্যানুয়াল, রয় আর জন তারা তিনজন এই ব্যাপারটা নিয়ে প্ল্যানিং করছিল যে ডায়ানাকে মেরে তার লাশটাকে তারা কী করে গায়েব করবে, মানে যাতে করে কোনো প্রমাণ পাওয়া না যায়। আর এই সমস্ত কথাবার্তার মাঝখানেই ভুল করে তারা গাড়িটাকে রিভার্স গিয়ারে দিয়ে দেয়, যেই জন্য তাদের গাড়িটা সোজা গিয়ে প্রিয়ার গাড়ির সাথেই লেগে যায়, যেই সিনটাকেই মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয়েছিল। মানে যেখান থেকে মুভিটা শুরু হয়েছে এখানেই শেষ হয়ে যায়, কারণ এই পয়েন্টে এই মুভিটা শেষ হয়ে যায়। সো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। আশা করব খুবই ভালো লেগেছে এই ইন্টারেস্টিং গল্পটা, কারণ এই মুভিটা দেখার পরে আমি পুরো শকড হয়ে গিয়েছিলাম। আপনি যদি মুভিটা দেখেন তাহলে আপনি আরও একটু বেশি এক্সপিরিয়েন্স নিতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে এইটা কিভাবে প্রত্যেকটা মিনিটে মিনিটে আপনার লোম দাঁড় করিয়ে দিচ্ছে। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।